তা সত্যিই তো তাই। মানুষের জীবন ফাইল নয় তো আর কি, জীবনটাও একটা ফাইল। অফিসের ফাইল যেমন জমতে জমতে মোটা হতে থাকে, জীবনের ফাইলও তেমন জমতে জমতে অনেক মোটা হয়ে যায়। জীবনের ফাইলেও জমে ওঠে নানা রকম অনাচার, অবিচার, দুঃখ, যন্ত্রণা, বেদনা, দারিদ্রতা, ভালোবাসা, অহংকার, সব সব মিলিয়ে এক বিশাল ফাইল। আর যার জীবনের অঙ্কটা যত বড়, তার জীবনের ফাইলও তত বড়। তার জীবনের ফাইলের হিসেব নিকেশ তাকেই করতে হয়, জীবন দিয়ে কিংবা মরণ দিয়ে। আর এটাই জীবনের রীতি, বেঁচে থাকার শর্ত। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কী আছে। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলামের দ্বিতীয় খণ্ড। আর হ্যাঁ, যারা প্রথম এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরনো বন্ধুরা, হ্যাঁ, অবশ্যই সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন। শুরু করছি আজকের পর্ব। তা সেদিন কাশি ভাত দেবার সময় কাছেই বসেছিল। সারাদিনের সব খরচপত্রের হিসেব দেয় সে। বলে, চালের দাম বেড়ে গেছে দাদাবাবু। তার শুধু চাল নয়, প্রত্যেকটি জিনিসের দাম বারবার ফিরিস্তি দেয়। তবুও দীপঙ্কর কিছুই বলে না দেখে অবাক হয়ে যায়। অথচ দোকানে রোজ ঝগড়া করে আসতে হয় তাকে, একটা ঝগড়া করবার লোকও নেই তার বাড়িতে। দীপঙ্কর সব শুনে চুপ করে, আর ক্ষীরোদাও শুধু চুপ করে রান্না করে যায়। কাশি কার সঙ্গে যে কথা বলে তার ঠিক নেই, তাই সব কথাগুলো বাজারে ফুরিয়ে এসে সে যেন তৃপ্তি পায়। আবার বাড়িতে এসে ঘুম দেয়। ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ওঠে। একটা বকবারও লোক নেই তার। সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে বিকেল হয়, তারপর আবার বিকেল থেকে রাত। বাড়ি ছেড়ে যে একটু বেরোবে তারও কোনো উপায় নেই। দিদিমণি মুখে কিছু বলবে না, কিন্তু দিদিমণি একলা বাড়িতে থাকবেই বা কী করে? সেদিন একেবারে কিরণের মাকে জোর করে ধরে নিয়ে এলো দীপঙ্কর। বললে, এটাই আপনার সংসার মাসিমা, এটা আপনার ঘাড়েই তুলে দিলুম। বিধবা মানুষ, সারা জীবন অসীম কষ্ট সহিষ্ণুতা আর অপরিমেয় ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে এই সংসারে এসে যেন আরও বোবা হয়ে গিয়েছিল কিরণের মা। এখানে অর্থাভাব নেই, এখানে দুশ্চিন্তা নেই, এখানে জীবিকা অর্জনের হাড় ভাঙা সংগ্রাম নেই। তবু মানুষ বোধহয় কোনো অবস্থাতেই সন্তুষ্ট হতে চায় না। এই সংসারের মর্মমূলে ঢুকে মাসিমা আরেক অশান্তির সমুদ্রে হাবুডুবু খেতে লাগলো। একদিন বললে, এ কি করলে বাবা দীপু? এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে বলো তো? কেন মাসিমা, আপনার কি কোনো অসুবিধে হচ্ছে? আমি বাবা যেখানে ছিলাম সেখানেই রেখে দিয়ে এসো তুমি, এখানে আমার দম আটকে আসছে। দুজনেই নির্বিরোধী মানুষ, কিরণের মা আর ক্ষীরোদা। কিরণের মাও সংসারের অত্যাচারে কখনো প্রতিবাদ করেনি, ক্ষীরোদাও তাই। সংসারের সমুদ্রে দুজনেই যেন ভাঙা জাহাজ। পাল তুলে একদিন যাত্রা করেছিল ঠিক শুভ লগ্ন দেখে, কিন্তু ঝড়েই উপড়ে এসে এক নির্জন নির্বান্ধব চরে এসে আটকে গেছে, যেন মেরামত করবার অবস্থাও আর নেই। একটু আদর করতে গেলেই ক্ষীরোদা কেঁদে ভাসিয়ে দেয়, কাঁদতে কাঁদতে গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। কাশি বলে, দেখলেন তো মাসিমা, দেখলেন তো কাণ্ড কারখানা। আমি বলি তাই এই সংসারে এতদিন আছি, অন্য কেউ হলে পরনের কাপড় ছেড়ে পালিয়ে বাঁচত। তখন মাসিমা আবার ক্ষীরোদাকে টেনে এনে চুল বেঁধে দেয়, মুখটা ভিজে গামছা দিয়ে মুছিয়ে দেয়, কত সান্ত্বনা দেয়। বলে, বাবা তো চিরকাল থাকে না মা কারোর, বাপ মা আগে যাওয়াটাই তো ভালো। ক্ষীরোদা কোনো কথা বলে না। মাসিমা বলে, যাও না যাও, এবার কলতলায় গিয়ে গাটা ধুয়ে এসো। রাত্রেবেলা মাসিমা ক্ষীরোদাকে কাছে নিয়ে শয়। ক্ষীরোদাও তেমনি মেয়ে,
মাসিমা না বলতে সর্ষের তেলের বাটি নিয়ে এসে মাসিমার পায়ে তেল ঘষে দেয়। মাসিমা বলে, থাক মা থাক, অত সুখ আমার কপালে সইবে না মা। ভোরবেলা ঘুম থেকে উঠবার আগেই মাসিমা দেখে পাশে ক্ষীরোদা নেই। ততক্ষণে ক্ষীরোদা উঠে কাশিকে ঘুম থেকে জাগিয়েছে, উনুনে কয়লা দিয়ে আগুন ধরিয়েছে, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছে। মাসিমার মনে হয় কিরণের বদলে এমন যদি একটা মেয়ে থাকতো তার, এমনি পাশে নিয়ে শুতো, এমনি না বলতে সেবা করতো, ওইটুকু তো মেয়ে। কিন্তু কোত্থেকে যে খবর পায় কবে একাদশী, কবে ষষ্ঠী, কবে অষ্টমী, সারা দিন নিঃশব্দে কখন সব কাজ সেরে পরের দিনের কাজও এগিয়ে রাখে। দুপুরবেলা ডাল শুকোতে দেয় রোদে, বালিশের রোয়ারগুলো খুলে নিজেই সাবান দিয়ে কেচে রোদে মেলে দেয়। তোমাকে এত কাজ কে শেখালে মা? বাপ নেই, মা নেই, অথচ সংসারের সমস্ত খুঁটিনাটি এমন নিখুঁত পরিপাটি করতে কে শেখালে কে জানে। দীপঙ্কর বলে, আপনি একটা উপায় করে দিন না মাসিমা, এই জন্যই তো আপনাকে এনেছি। আমার মা থাকলে এত ভাবতে হতো না। তা তোমার মার যদি কথা দেওয়াই ছিল বাবা, তা তুমি বিয়েটা করো না। এমন বউ তুমি হাজার খুঁজলেও পাবে না বাবা, এও বলে রাখছি। এই কথার উত্তরে দীপঙ্কর একটু চুপ করে থাকতো, কোনো কথা না বলে খেয়ে উঠে জামা কাপড় পরে আপিসে চলে যেত। কিন্তু একদিন আর থাকতে পারলে না মাসিমা, বললে, আমাকে তুমি কেন আনলে বাবা এখানে? আমি কি পাপ করেছিলুম? কেন মাসিমা, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? মাসিমা বললে, এর চেয়ে সে কষ্ট অনেক ভালো বাবা। আমি সেইখানে খেতে পেতুম না, আমার সেবা করবারও লোক ছিল না, হাতে পয়সাও ছিল না, তবু এর চেয়ে সে অনেক ভালো। এই যন্ত্রণা তো আমার আর সহ্য হয় না বাবা। দীপঙ্কর অবাক হয়ে গিয়েছিল, বলেছিল, কেন মাসিমা, কি কষ্ট হচ্ছে আপনার? ওর বাপ মা থাকলে আমাকে এই যন্ত্রণা ভোগ করতে হতো না। বাড়িতে এত বড় একটা মেয়ে পুষে রেখেছ, আর তুমি বলছো যন্ত্রণাটা কিসের? সংসারে সকলকে খেয়ে বুড়ো বয়সে এই কি পাপে আমাকে জড়িয়ে দিলে বাবা? যখন কোনো কাজ থাকতো না, সেই দুপুরবেলা আর দুপুররাত্রেই দুজনে যেন এক আত্মা হয়ে উঠত। ক্ষীরোদাকে দুই হাতে জড়িয়ে ধরত মাসিমা। একজন স্বামী পুত্রকে হারিয়ে রোগে শোকে শীর্ণ অথর্ব হয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল, আর একজন জীবনের সূচনাতেই সব হারিয়ে নিঃসম্বল হয়ে যাত্রা শুরু করেছিল। মাসিমা বুঝতে পেরে বুকে জড়িয়ে ধরত ক্ষীরোদাকে, আর ক্ষীরোদাও যেন একজনের ওপর নির্ভর করতে পেরে প্রাণ ভরে কেঁদে তৃপ্তি পেত। তখন কোনো ভাষা জোগাতো না দুইজনের মুখে। সান্ত্বনা দেবার সামর্থ্যটুকুও যেন দুজনেরই নিঃশেষ হয়ে গিয়েছিল। এ কি পাপ, কি যন্ত্রণা, কি অভিশাপ নেমে এসেছিল সেই দিনকার দুটি মেয়ে মানুষের জীবনে। কিন্তু সেই দিন হঠাৎ বড় বিপর্যয় ঘটে গেল আবার। দীপঙ্কর রোজই আপিসে যায়, রোজই আপিস থেকে ফেরে, রোজই দীপঙ্কর খেয়ে দিয়ে শুয়ে পড়ে নিজের ঘরে, আর রোজই দুটি নিরীহ গলগ্রহ মেয়ে মানুষ দুজনের বুকের মধ্যে সান্ত্বনা খোঁজবার ব্যর্থ চেষ্টা করে। এমনি করেই চলছিল এই ছন্ন ছাড়া সংসার। কিন্তু একদিন দীপঙ্কর যখন বাড়ি ফিরে এলো, তখন তার চেহারার দিকে চেয়ে মাসিমা আটকে উঠল, বললে, কি হয়েছে বাবা তোমার? দীপঙ্কর কিছুই বললে না, কিছু খেলেও না, সোজা নিজের বিছানার উপর গিয়ে ছটফট করতে লাগলো। খবর পেয়ে মাসিমা কাছে গেল, কপালে হাত দিয়ে দেখলে, বললে, কি হলো বাবা তোমার? দীপঙ্কর শুধু বললে, মাসিমা। আর বেশি কথা বেরোলো না দীপঙ্করের মুখ দিয়ে। এপাশ ওপাশ করতে লাগলো দীপঙ্কর। তার মা বেঁচে থাকলে যেমন করতো, মাসিমাও ঠিক তেমনিই করতে লাগলো। দীপঙ্করের মাথাটা নিজের কোলে তুলে নিলে। দুজনের কারোরই নজরে পড়ল না যে ক্ষীরোদাও তখন সকলের অলক্ষ্যে দরজার আড়ালে এসে দাঁড়িয়েছে।
সেও যেন আকস্মিক বিপর্যয়ে একেবারে বিহ্বল হয়ে গেছে। তবে এর পেছনে একটা ইতিহাস আছে, আর সেই ইতিহাসটা না জানলে এই ঘটনাটা ঠিক বোঝা যাবে না। অত্যন্ত অস্বস্তির মধ্যে তখন দিন কাটছিল দীপঙ্করের। এ এক অদ্ভুত অস্বস্তি। এই অস্বস্তির কোনো কারণই কিন্তু থাকে না অন্য কেউ হলে। অন্য কেউ হলে এত বড় চাকরির মধ্যেই সব সান্ত্বনা পেত। কোথায় কোন দিন অবস্থা থেকে সে এত বড় হয়েছে, এত টাকার মালিক হয়েছে। আপিসে তাকে সেলাম করবার লোকের অভাব নেই। আপিসে তার অনুগ্রহ পাবার আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হয়ে থাকে ক্লার্করা। সংসারে এই তো দুর্লভ। তার মা তো দীপঙ্করের কাছ থেকে এর বেশি কিছু চায়নি। কালীঘাটের ঈশ্বর গাঙ্গুলি লেনের আবহাওয়ায় বেড়েছে, চাকরিতে উন্নতি হয়েছে। সংসারী লোক আর কি চায়? আর কি চাওয়ার আছে? কিন্তু তবু কোথাও যেন অন্তরের অবচেতনায় একটা বেদনার কাঁটা দিনরাত খচখচ করত। কেন এত অন্যায়? কেন এত অত্যাচার? কেন এত অবিচার? কেন সৎ মানুষের এত কষ্ট? কেন সংসারে সততার কোনো মূল্য নেই? কেন পৃথিবী জুড়ে এত কান্না, এত আর্তনাদ? একলা থাকলেই প্রাণমথবাবুর সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ত। সতীর কথা মনে পড়ে, লক্ষ্মীদের কথা মনে পড়ে, সনাতনবাবুর কথা মনে পড়ে। সনাতনবাবুর বেদনার কথাটাও একটু একটু বুঝতে চেষ্টা করত। অপবিত্রতাকে এড়িয়ে গিয়ে নয়, অপবিত্রতার মধ্যেই সনাতনবাবুর অপরূপের সন্ধান। একদিন সনাতনবাবুর কাছে গিয়েছিল দীপঙ্কর। সেই প্রসন্ন হাসিটা মুখে ঝুলছে। জিজ্ঞাসা করলেন, সত্যি কেমন আছে? দীপঙ্কর বলেছিল, ভালো আছে কেমন করে বলবো বলুন? কোথায় আছে সে? তার দিদির বাড়িতে। সনাতনবাবু বলেছিলেন, সত্যিকে বলবেন, যেন হতাশ না হয়, উত্তেজিত যেন সে না হয়। হতাশ হওয়া পাপ, উত্তেজিত হওয়া পাপ। আমি আজই সতীকে গিয়ে এখানে নিয়ে আসতে পারি দীপুবাবু, কিংবা আমিও থাকতে পারি তার কাছে। তাহলে যান না কেন? সত্যি একটু শান্তি পেত, তার বিবাহিত জীবনটা একটু সুখের হতো তাহলে। সনাতনবাবু বলেছিলেন, আপনিও কি তাই চান দীপুবাবু? দীপঙ্কর বলেছিল, আমি চাই সে সুখী হোক, আর সে শুধু একলা নয়, পৃথিবীর সবাই সুখী হোক। সনাতনবাবু বলেছিলেন, কিন্তু দুটো কথা তো এক নয় দীপুবাবু। তাহলে আর আজকের এই যুদ্ধটা বাধত না। আজ পাশের বাড়ির লোকের সঙ্গে পাশের বাড়ির লোকের আর মিল হয় না, ভাইতে ভাইতেও মিল হয় না, স্বামী স্ত্রীতেও মিল হয় না। মানুষে মানুষে মিল হওয়াটাই উঠে গেছে। কেউ কাউকে বিশ্বাস করি না, কেউ কাউকে ভালোবাসি না। কালোর সাদাকে ভয় করে, ধনীরা গরিবদের ভয় করে। আর অত কথা কি, এ পাড়ার লোক ও পাড়ার লোকেদের ভয় করে। দীপঙ্কর বলেছিল, কিন্তু এই ভয় তো চিরকাল থাকবে, ততদিন সতী বাঁচবে কেমন করে? সনাতনবাবু বলেছিলেন, ততদিন হয়তো আমিও বাঁচব না দীপুবাবু, কিন্তু ভয় তো এদের দূর করতেই হবে একদিন। কেমন করে দূর হবে সেই ভয়? সনাতনবাবু বলেছিলেন, জ্ঞানে। স্কুল কলেজে যেই জ্ঞান হয় সে জ্ঞান নয়। যতদিন সেই জ্ঞান দেবার মতো কোনো মানুষের আবির্ভাব না হয়, ততদিন আমাদের দুঃখ সহ্য করতেই হবে। আমি তো সেই কথাই বলছিলাম মামনিকে। আমার মাকে আপনি কতটুকু চিনেছেন আমি জানি না, কিন্তু এমন মাও তো কোনো ছেলে পায় না দীপুবাবু। সনাতনবাবুর মুখের কথা শুনে অবাক হয়ে গিয়েছিল দীপঙ্কর খানিকক্ষণের জন্য। আমাদের এই সংসারে তো দেখেছেন আপনি, এটা চিরকাল এমন তো ছিল না দীপুবাবু। আপনি কিছু কিছু দেখেছেন সেই সংসার। এর শান্তি, এর ঐশ্বর্য একদিন এই ভবানীপুরের সমস্ত পরিবারের ঈর্ষার জিনিস ছিল, তা তো জানেনই।
আমি যখন ছোট ছিলাম, অল্প বয়সে আমার বাবা মারা যান। মা না থাকলে এই সমস্ত ভেসে যেত সেই দিন। আমার মা শুধু আমার মা নয়, আমার মাই যে আমার অস্তিত্ব। মা ছাড়া যে আমি কিছুই কল্পনা করতে পারি না দীপুবাবু। মার জন্যই আমি এই সব কিছু পেয়েছি, এই সব কিছু ভোগ করছি। মা কি সামান্য জিনিস দীপুবাবু? আপনি তো জানেন দীপুবাবু, আপনার মা আপনার কতখানি ছিলেন। আমি যে আর সব ত্যাগ করতে পারি, কিন্তু মাকে? আর আমার কাছে দেশও যা, মাও তাই। মাতৃভূমি আমি কি করে ত্যাগ করি বলুন? মাতৃভূমি আমাদের যত দরিদ্রই হোক, তবু কি কেউ আমরা তা ত্যাগ করেছি? তাহলে সকলকে আমেরিকাতে গিয়ে বাস করতে হবে। বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতরম লিখেছিলেন, সে তো এই মাতৃভূমিকে উদ্দেশ্য করে। তারপর মাতৃরূপের কত ব্যাখ্যাই যে সেদিন করেছিলেন সনাতনবাবু। মাতৃমন্ত্র কি, মাতৃস্বরূপ কি জিনিস, তার অনেক ব্যাখ্যাই দীপঙ্কর সেই দিন বুঝতে পারেনি। আবার দেখুন, এই মার জন্যই আজকে আমাদের সব ঐশ্বর্য রিক্ত হয়েছে, সব গৌরব অন্তর্হিত হয়েছে। আজকে আমাদের পরিবারের সব কর্মচারী ঠিকমতো মাইনে পায় না। কিন্তু আজকে মায়ের ঐশ্বর্য নেই বলে কি আমি মাকে পরিত্যাগ করব? মায়ের মূল্য কি ঐশ্বর্য দিয়ে বিচার করে কেউ? কিন্তু কোনো দিনও যদি আপনার মায়ের সঙ্গে সতীর মিল না হয়, তাহলে? মাতৃভূমির কল্যাণের জন্য রামচন্দ্র সীতাকে ত্যাগ করেছিলেন, তা তো জানেনই। সতী তো কোনো অপরাধ করেনি সীতার মতো। কিন্তু সীতাই কি কিছু অপরাধ করেছিলেন? তারপর একটু থেমে বলেছিলেন, না দীপুবাবু, সতীকে ত্যাগের কথা এখানে ওঠে না। সেই রামচন্দ্রের আমল থেকে হাল আমল পর্যন্ত লক্ষ লক্ষ সীতা আর লক্ষ লক্ষ রামচন্দ্র এমনই দুঃখ, এমনই ত্যাগ স্বীকার করে আসছেন। এই নিয়ে কত মহাকাব্য, কত উপন্যাস, কত গাঁথা লেখা হয়েছে। তবু পাতাল প্রবেশ কেউ তো রোধ করতে পারেনি। কিন্তু এর কি কোনো সমাধান নেই? সনাতনবাবু বলেছিলেন, এর সমাধান আমি আমার বইতে খুঁজে পাচ্ছি না দীপুবাবু, কেবলই সন্ধান করে চলেছি। যেদিন সন্ধান পাব, সেদিন আমি নিজে গিয়ে আপনাকে জানাবো। তা সেই দিন আর বেশিক্ষণ দাঁড়ায়নি দীপঙ্কর। কেবলই ভয় হচ্ছিল হয়তো এক্ষুনি সত্যির শাশুড়ি এসে পড়বে, এসে দেখে ফেলবে তাকে। হয়তো আবার একটা অপ্রীতিকর ব্যাপার ঘটে যাবে। তাই একটু পরেই উঠে পড়েছিল দীপঙ্কর। সনাতনবাবুর চেহারাটাও কেমন যেন শুকনো শুকনো হয়ে গিয়েছিল। সেই লাবণ্য আর নেই। সেই ঘোষবাড়ির ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে সনাতনবাবুও শুকিয়ে আসছিলেন। হঠাৎই দীপঙ্কর বললে, আমি তাহলে আসি সনাতনবাবু। আগে হলে সনাতনবাবু পীড়াপিড়ি করতেন বসবার জন্য, সেই দিন কেমন যেন একটু ঝিমিয়েছিলেন। দীপঙ্কর বললে, শুনলাম নির্মল পালিত আপনাদের ব্যারিস্টার ধরা পড়েছে। সনাতনবাবু বললেন, হ্যাঁ, তাহলে হয়তো টাকাগুলো পাওয়া যাবে। সনাতনবাবু ম্লান হাসি হেসে বললেন, টাকা পাওয়া গেলে কি সব সমস্যার সুরাহা হয়ে যাবে ভেবেছেন? টাকা তো সমস্যা নয় দীপুবাবু, টাকাটা সমস্যা সমাধানের একটা উপায় মাত্র। কিন্তু টাকা দিয়ে তো সব কেনা যায় না। টাকা ফিরে এলে কি সতী ফিরে আসবে? দীপঙ্কর নিজের মনেই যেন হঠাৎ চমকে উঠল। হঠাৎ এতদিন পর যেন অঘোর দাদুর উল্টো কথা শুনল সনাতনবাবুর মুখ থেকে। এই পৃথিবীতে এমন করে এত সহজভাবে আর কেউ এই কথা বলেনি। টাকা সব নয়। সনাতনবাবু আর কথা বললেন না। তিনি আবার মাথা নিচু করলেন। তারপর হঠাৎ মাথাটা উঁচু করে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন দীপঙ্করের দিকে। বললেন, টাকা ফিরে এলে কি আমার মাকেও আবার ফিরে পাবো আমি? দীপঙ্কর বিহ্বল দৃষ্টির ওপর মুখ রেখে সনাতনবাবুকে আবার বললেন, টাকা গেছে দুঃখ নেই দীপুবাবু, কিন্তু দুঃখ এটাই যে
টাকার জন্য মাকেও হারিয়েছি, আর মার জন্য সতীকেও হারিয়েছি। তারপর একটু থেমে দীপঙ্করকে বললেন, আপনি সতীকে বলে দেবেন দীপঙ্কর বাবু, সে যেন হতাশ না হয়। আমি হতাশ হইনি, হতাশ আমি হইও না। জীবনের শেষ দিনটা পর্যন্ত আমি হতাশ হব না। হতাশ হলে আমি থাকবো কে নিয়ে? বাইরে বেরিয়ে আসছিল, আপন মনে চোখ নিচু করেই আসছিল। পেছন থেকে হঠাৎ শম্ভুর গলা পেতেই মুখটা ফিরিয়ে দেখলে। তুমি তুমি কেমন আছো শম্ভু? শম্ভু বললে, বৌদিমণি কেমন আছে? দীপঙ্কর বললে, ভালো কি করে থাকবে বলো, কিন্তু তোমরা কেমন আছো? শম্ভু বললে, আপনি শুনেছেন তো কাণ্ড? কি কাণ্ড? এই বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। সে কি? শম্ভু বললে, হ্যাঁ, মামনি তো সেই জন্যই উকিলের বাড়ি গেছে। আগেকার ব্যারিস্টার বাবুর এই বাড়িটা বাঁধা রেখে দিয়েছিল মারোয়ারিদের কাছে। এতদিন কেউ জানতো না। দলিল টলিল তো সব ব্যারিস্টারের কাছেই থাকতো কি না। এখন ডিগ্রি হয়েছে, বাড়ি ছেড়ে দিতে হবে আমাদের। কই সনাতনবাবু তো কিছুই বললেন না এইসব কথা? উনি আর কি বলবেন, উনি কি কোনো ঝঞ্ঝাটে থাকেন? ওই নমাসিমা কয়দিন থেকে আসা যাওয়া করছে। মামনিরও ঘুম নেই, খাওয়া নেই, কেবল এইখানে দৌড়চ্ছে ওখানে দৌড়চ্ছে। একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে এই বাড়িতে। অথচ মাইনেও পাইনি আমরা কেউ কত মাস। চাকরিই থাকবে না, আর তা মাইনে নিয়ে আর কি করব বলুন? দীপঙ্কর স্তম্ভিত হয়ে গেল সব শুনে। এতক্ষণ ধরে সনাতনবাবুর সঙ্গে বসে বসে কথা বললেন, কিছুই তো বলেননি। একবার খুনাক্ষরেও তো এত বড় ব্যাপারটা এক বর্ণও উচ্চারণ করেননি। তুমি ঠিক বলছো তো শম্ভু? আগে ঠিক বলবো না তো কি বেঠিক কথা বলবো আমি? আমাদের অন্ন নিয়ে কথা, আমি বেঠিক কথা বলতে যাব কেন খামোকা? আর তো 2-1 মাসের মধ্যেই এই বাড়িটা ছেড়ে দিতে হবে। ওই বড় বাজারের মারোয়ারিদের কাছে বাঁধা ছিল এতদিন, কেউ টের পায়নি। শুনছি তো 1 লাখ টাকার কিনে নিয়েছে। এই নিয়েই তো যত হুজ্জুত এই বাড়িতে এখন। দীপঙ্কর বললে, কিন্তু সেই দিন যে তোমার মামনিকে লালবাজারের থানায় যেতে দেখলুম, পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল নাকি? কবে? এই তো এই সেই দিন অফিস থেকে বেরিয়ে লালবাজার থানার সামনে দিয়ে আসছিলুম। হঠাৎই দেখলাম দারোগা পুলিশ ঘিরে নিয়ে গিয়ে থানার ভেতর পড়লে। তাই কিসের জন্য? সে কি এই বাড়ির ব্যাপারে? এতক্ষণে যেন শম্ভুর সব মনে পড়ল। বললে, আগে সে তো সঙ্গে আমিও ছিলুম। ট্যাক্সি করে মামনির সঙ্গে আমিও তো গিয়েছিলুম সেইখানে। ওই ব্যারিস্টার বাবুকে যে লালবাজার থানায় পুরে রেখেছে। কি দেখলে? তা শম্ভু সেই ঘটনার কথা সবিস্তারে বললে। ট্যাক্সি থেকে নেমে পুলিশ কনস্টেবল নয়নরঞ্জিনী দাসীকে নিয়ে ভেতরে গেল। শম্ভু সঙ্গে গিয়েছিল। 1তলা 2তলা, কত বড় বাড়িটা, কত পুলিশ, কত দারোগা। সমস্ত পৃথিবী যেন শাসন করা যায় এদের দিয়ে। কত তার আইন কানুন, কত তার নিয়ম নিগড়। এ ঘর দিয়ে ওই ঘরে পৌঁছে কত জায়গায় নামধাম লিখতে হলো। নয়নরঞ্জিনী দাসী জীবনে কখনো কল্পনা করেননি যে একদিন এইখানে তাকে আসতে হবে। চারিদিকে চেয়ে মোটাসোটা মানুষ হাঁপিয়ে উঠেছিলেন। বলেছিলেন, তা হ্যাঁ বাবা, আর কত দূর? এ কোথায় নিয়ে এলে বাবা তোমরা আমাকে? দারোগা সাহেব সঙ্গেই ছিলেন। বললেন, একটু কষ্ট দিলুম আপনাকে মিসেস ঘোষ। একে কি বাবা একটু কষ্ট বলে? খেয়ে দিয়ে একটু জিরোতে পাইনি বাড়িতে। বাড়িও যে আমার জেলখানা হয়ে গেছে বাবা। আর একটু কষ্ট করুন। সম্পত্তি থাকলেই তো জ্বালা সইতে হবে মিসেস ঘোষ। যার সম্পত্তি নেই, এ যুগে তার জ্বালাও নেই। নয়নরঞ্জিনী দাসী যেন কেঁদে কোঁকিয়ে উঠলেন। বললেন, ওই সম্পত্তি আমার কাল হয়েছে বাবা। সম্পত্তি না থাকলে আমি কাশিবাসী হতাম।
এখানে আর এমন করে আমাকে দগ্ধে দগ্ধে মরতে হতো না। কার পাপে যে সম্পত্তি এমন কাল হলো আমার কে জানে। দারোগা সাহেব বললেন, এতে আপনারই সুবিধে। আইডেন্টিফিকেশন হয়ে গেলেই তখন আপনাকে সোজা বাড়ি পাঠিয়ে দেব। নয়নরঞ্জিনী দাসী বললেন, সোজা বাড়ি যাবার কি আর উপায় আছে বাবা? এইখান থেকে যেতে হবে আবার উকিলের বাড়িতে। হারামজাদা ব্যারিস্টার যে ওইদিকে গোলমাল বাঁধিয়ে বসেছে। কিসের গোলমাল? নয়নরঞ্জিনী বললেন, ওই বসত বাড়িখানা ছিল না, তাও হারামজাদা বাধা রেখে দিয়ে গেছে মারোয়ারির কাছে। এখন সেই পাওনাদার কোর্ট থেকে ডিগ্রি পেয়ে চেপে ধরেছে। আমি যে কোন দিক রাখতে গিয়ে কোন দিক সামলাই তা বুঝতে পারছি না। আমার পক্ষে যে একটাও বলবার মতো লোক নেই বাবা। নয়নরঞ্জিনী দাসীর গলায় কান্না যেন উপচে পড়ল। দারোগা সাহেব একটা হল ঘরের মধ্যে ঢুকলেন। দুই পাশে তারের জালাটা দরজা, শক্ত লোহার তার। একজন পুলিশ সেপাই দাঁড়িয়েছিলেন, কখনো এই ধার থেকে ওই ধার পায়চারি করছে। সেই স্পষ্ট দিনের বেলাতেও তখন সেইখানে অন্ধকার। কয়েকটা মিটমিটে ইলেকট্রিক বাল্ব জ্বলছে মাথায়। ওই দেখুন, চিনতে পারছেন? নয়নরঞ্জিনী দেখলেন, শম্ভুও দেখল। অন্ধকার ঘরটার ভেতর একজন কোট প্যান্ট পরা লোক তাদের দেখে সেই দিকে এগিয়ে আসছে। বেশ জুতোর খটখট শব্দ করে হেঁটে আসছে। কাছে আসতে শম্ভু চিনতে পারলে। ওই তো সেই ব্যারিস্টার বাবু। আলোর কাছে আসতে নির্মল পালিত চিনতে পেরেছে। নয়নরঞ্জিনী বললেন, ও মা, এ তো সেই, এই তো সেই চেহারা। তা তুমি বাছা এমন করে আমায় ঠকালে, এমন করে আমার টাকাগুলোকে নিয়ে গেলে, এমন হারামজাদা তুমি? মুখে যত কথা আসছিল সব কিছুই বলতে যাচ্ছিলেন নয়নরঞ্জিনী, কিন্তু নির্মল পালি তার আগেই পকেট থেকে একটা নোট বই বার করেছে। বললে, কি নাম বললে? হোয়াট ইজ ইয়োর নেম? ও মা, দেখো কাণ্ড, আমায় চিনতেও পারছে না যে গো। কি নাম তোমার? সরোজিনী নাইডু। ঠিকানা? ঠিকানা বলো, লিখে নেব। আমি সকলকে জেলে পুরব, কাউকেই রেহাই দেব না। ভাইসরয়কে রিপোর্ট করব। নয়নরঞ্জিনী কি যেন বলতে যাচ্ছিলেন। দারোগা সাহেব বললেন, আপনি ওনার সঙ্গে কথা বলবেন না। ওই লোকটাই তো? ঠিক চিনতে পেরেছেন? নির্মল পালি ততক্ষণে খসখস করে কী সব লিখে ফেলেছে। বলছে, গান্ধীকে জেলে পাঠিয়েছি, জওহরলাল নেহরুকেও জেলে পাঠিয়েছি, এইবার তোমাকে জেলে পাঠাবো, সরোজিনী নাইডু। এই বলে আবার কী সব যেন লিখতে লাগলো। নয়নরঞ্জিনী বললেন, তা আমার এতগুলো টাকা তুমি কি করলে বাছা? এমন করে অনাথা বিধবার সর্বনাশ করতে হয়? এমন করে যথা সর্বস্ব কেড়ে নিতে হয়? দারোগা সাহেব থামতে বললেন, কিন্তু নির্মল লিখতে লিখতে বললে, টাকা? কিসের টাকা? ও মা, এ বলে কি গো? টাকার কথা বেমালুম ভুলে গেল। ও, আমি বলেছিলাম তোমাকে, বিউটি ইজ পোটেন্ট বাট মানি ইজ ওমনিপোটেন্ট। টাকা যে গডের চেয়েও বড়। টাকা দেখালেও আমি ছাড়বো না তোমাকে। গান্ধীকে জেলে পাঠিয়েছি, জওহরলাল নেহরুকেও জেলে পাঠিয়েছি। এবার তুমি সরোজিনী নাইডু হও আর যেই হও, তোমাকে আমি জেলে পাঠাবই। এ ফুল মেক্স মানি অ্যান্ড ইট টেক্স এ উইস ম্যান টু স্পেন্ড ইট। ইউ আর এ ফুল। দারোগা সাহেব নয়নরঞ্জিনী দাসীকে আর দাঁড়াতে দিলেন না। বললেন, চলে আসুন মিসেস ঘোষ, চলে আসুন। তখনও থরথর করে কাঁপছিল নয়নরঞ্জিনী। পেছন থেকে চিৎকার করছে নির্মল পালিত। ইংরেজি বাংলা আবোল তাবোল কত কী সব বলে চলেছে। নয়নরঞ্জিনী বললেন, হ্যাঁ বাবা, টাকাগুলো তাহলে পাওয়া যাবে না? ওগুলো সত্যি সত্যি জলে গেল? দারোগা সাহেব বললেন, দেখলেনই তো,
আমরা তো আপনার টাকা আদায় করবার চেষ্টা করছি, কিন্তু পাগলের তো আর কোনো বিচার হয় না বলুন। কিন্তু ও যে শেয়ানা পাগল বাবা, দেখলে না পেটে পেটে কত বুদ্ধি। এখন কি হবে? দারোগাবাবু বললেন, আপনি কিছু ভাববেন না, সে যা করবার আমরা করব, আপনি এখন বাড়ি যান। নয়নরঞ্জিনী কেঁদে আকুল হলেন, বললেন, একটু দেখো বাবা, আমি জীবনে কারোর কোনো ক্ষতি করিনি। বিধবার টাকাগুলো যেন নয়ছয় হয়ে না যায় বাবা। আমার অনেক কষ্টের টাকা বাবা, আমার বাড়িটা পর্যন্ত বাঁধা রেখে দিয়েছে এমন হারামজাদা। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তারপর? শম্ভু বললে, তারপর আর কি করবে মামনি? মামনি চলে এলো, আমি ট্যাক্সি ডেকে দিলুম। সেই ট্যাক্সিতে করে মামনিকে উকিলের বাড়ি নিয়ে গেলুম। সেখানেই রাত্রির হয়ে গেল। আজকাল এই সব নিয়েই হচ্ছে দিন রাত। মামনির খাওয়া নেই, দাওয়া নেই, দিন রাত কেবল উকিল আর উকিল, টাকা আর টাকা। আর সেই বিয়ে, দাদাবাবুর সেই বিয়ে দেবার চেষ্টা হচ্ছিল, তার কি হলো? শম্ভু বললে, সে তো পাকা হয়েই উঠেছিল। ওই নমাসিমা রোজই তো আসতো, সেই মিত্তির গিন্নি আর তার মেয়েকে নিয়ে। কিন্তু এখন এই বাড়ির হিড়িকে সব কিছু ধামা চাপা পড়ে আছে। শীতকালের দুপুরবেলাও রোদ ঝাঁঝা করত। সেই সময়টাতে সতী নিজের ঘরটার মধ্যে নিজেকে বন্ধ করে রাখত। সকালবেলা ঘুম থেকে উঠেই দীপঙ্কর আসতো একবার, আপিস যাবার আগে এসে রোজ একবার করে দেখা করত। তখনও সতী ঘুম থেকে ওঠেনি। দীপঙ্কর চুপ করে বসে থাকতো বাইরের ঘরের চেয়ারটার ওপর। প্রথমে 6টা বাজত, তারপর 6:30, তারপর 7টা। আর তখন সতী হঠাৎ এসে দাঁড়াতো। পাশের চেয়ারটাতে এসে নিঃশব্দে বসে পড়ত। শুধু বলতো, তুমি এসেছো? দীপঙ্কর বলতো, রোজই তো আসি। কেন আসো তুমি? না এসে যে পারি না। তারপর খানিকক্ষণ আর কোনো কথা হতো না দুজনের মধ্যে। মুহূর্তের চাকাগুলো নিঃশব্দে গড়িয়ে যেত মহাকালের সীমানায়। যেন দীপঙ্করও অন্তকাল বসে থাকতে পারত। তার কোনো ক্লান্তি নেই, শ্রান্তি নেই। এমনি করে সমস্ত জীবন ভরে মুহূর্তের পদধ্বনি শুনতে পারত সতীর পাশে বসে। সতী চা খেত আর দীপঙ্কর চুপ করে বসে থাকত। রাস্তার ওপর দিয়ে মিলিটারি লরিগুলো সার বেঁধে ধুলো উড়িয়ে চলে যেত একে একে। দুজনে তাই দেখত বসে বসে। একটা চিল আকাশে অনেকক্ষণ ঘুরে ঘুরে উড়ত। কাদের বাড়ির কোন ছেলে ঘুড়ি ওড়াতো আনাড়ির মতো। ঘুড়িটা বারে বারে আটকে যেত রেল লাইনের টেলিগ্রাফের তারে। তারপর একসময় টানাটানিতে সুতোটাও ছিঁড়ে যেত। তখন ঘুড়িটা ঝুলতো তারের মাথায়, বাতাসে দুলতো, আর তারপর একদিন ছিঁড়ে যেত ঘুড়িটা। কয়েকটা কাঠি শুধু কঙ্কালের মতো আটকে থাকতো সেইখানে। পৃথিবীতে কি দেখবার জিনিসের অভাব আছে? কত বৈচিত্র্য, কত রোমাঞ্চ, কত আনন্দ! চোখ খুলে দেখলে বুঝি তার অভাব হয় না। তারপর হঠাৎ দীপঙ্কর বলতো, আমি আসি, বলেই উঠে দাঁড়াতো। আর তারপর সোজা সদর দরজাটা খুলে বেরিয়ে যেত। এই বাড়িতে তাকে কেউ আসতে বলতো না, এই বাড়ি থেকে তাকে কেউ যেতেও বলতো না। এই বাড়ির দরজা দীপঙ্করের আসা যাওয়ার জন্য খোলা থাকতো দিনের পর দিন, রাতের পর রাত। তারপর আবার যখন সন্ধে হতো, আবার আসতো দীপঙ্কর। সতী তখন একলা এসে বসেছে চেয়ারটাতে। দীপঙ্করও সারাদিনের আপিসের ক্লান্তির পর পাশের চেয়ারটা এসে বসে পড়ত। সতী বলতো, তুমি এলে? হ্যাঁ। আর কেন আসো তুমি? দীপঙ্কর সেই একই জবাব দিত। বলতো, না এসে যে পারি না। এইটুকুতেই কথা শেষ হয়ে যেত দুজনের। আর যেন কথা বলবার কিছু ছিল না, কিংবা হয়তো কথা শেষও ছিল না কারোর। যেন দুজনের মনে অনেক কথা জমে জমে পাথর হয়ে উঠেছিল।
কবে একদিন ভূগোলের দুটি প্রান্ত থেকে দুটি মানুষ কোন গ্রহচক্রের ষড়যন্ত্রে এক জায়গায় এসে জুটেছিল। তারপর কত বিপর্যয়, কত দুর্বিপাক গেল, তবু তারা বিচ্ছিন্ন হতে পারল না। সন্ধ্যাবেলা এদিকটা নির্জন হয়ে আসে তাড়াতাড়ি। রঘু রান্না শেষ করে চুপ করে বসে থাকতে থাকতে কখন অজ্ঞানাতেই ঘুমিয়ে পড়ে। কখন 7টা বাজে, 8টা বাজে, 8:30 বাজে, 9টা বাজে, 9:30 বাজে। আর তখন হঠাৎ দীপঙ্কর উঠে দাঁড়িয়ে বলে, আমি তাহলে আসি, বলেই সোজা দরজাটা খুলে নিঃশব্দে রাস্তায় বেরিয়ে পড়ে। এমনি করেই দিন চলত, এমনি করেই দীপঙ্কর জীবনের প্রত্যেকটি দিনের পরিক্রমা করত। সকাল থেকে রাত পর্যন্ত দীপঙ্করের অন্তরাত্মা যেন এখানেই পড়ে থাকে। বাইরের আবর্জনাটা নিয়ে কখনো সে আপিসের কামরার ডিটিএস, কখনো সে মাসিমার কাছে একেবারে শিশু, আবার কখনো সেই ঈশ্বর গাঙ্গুলি লেনের অনাথ ছেলেটা। তখন আবার তার মনে পড়ে যেত কিরণের কথা। এই যুদ্ধের ব্যাপারে কত লোকের কত সর্বনাশ হচ্ছে, কত লোক হাসপাতালে পঙ্গু হয়ে আর্তনাদ করছে। খবরের কাগজে তার কোনো হিসেব থাকতো না, হয়তো থাকবেও না। এইখান থেকে ব্ল্যাকআউটের অন্ধকারে সোজা বেরিয়ে হাঁটতে হাঁটতে যখন নিজের বাড়িতে গিয়ে পৌঁছত দীপঙ্কর, তখন সকলেরই শুয়ে পড়বার কথা, কিন্তু একমাত্র কাশি ছাড়া আর কেউ শুয়ে পড়ে না। ঠিক মার মতো মাসিমাও জেগে থাকে। দীপঙ্করকে দেখে বলে, কি বাবা, আপিসে তোমার কি এত কাজ? দীপঙ্কর বলে, আপিসে নয় মাসিমা, অন্য জায়গায়। কিন্তু এই ডামাডোলের সময় এত রাত পর্যন্ত কি বাইরে থাকাটা ভালো বাবা? শুনছি নাকি জাপানিরা বোমা ফেলবে কলকাতায়। তারপর খেতে বসে দীপঙ্কর। খেতে খেতে বলে, আপনি কেন জেগে বসে থাকেন মাসিমা? আপনি খেয়ে দিয়ে তো শুয়ে পড়লেই পারেন। মাসিমা বলে, আমাকে আর খাবার কথা বলো না বাবা, আমার উপোস করার অভ্যেস আছে। এই মেয়েকে তুমি একটু বুঝিয়ে বলো তো বাবা, এই মেয়ে যে তুমি না খেলে মুখে কুটোটিও দেবে না, ওকে একটু বুঝিয়ে বলে দাও না বাবা। দীপঙ্কর বলে, আপনি একটু বুঝিয়ে বলতে পারেন না ওকে? আপনারা না খেয়ে থাকলে আমার যে বড় কষ্ট হয়। তা সেই কথাটাই তুমি ওই মেয়েটাকে একবার বোঝাও না বাবা, আমি ডেকে আনছি। বলেই মাসিমা জোর করে টানতে টানতে একেবারে দীপঙ্করের সামনে এনে হাজির করত। বলে, মুখ পুড়িকে আমি পই পই করে বলি যে তুই খেয়ে নে, তুই খেয়ে নে, কিন্তু তুমি না খেলেও কিছুতেই খাবে না বাবা, কিছুতেই আমি খাওয়াতে পারিনি ওকে। কি যে মেয়ের গো। আর ক্ষীরোদার তখন ভয়ঙ্কর অবস্থা, লজ্জায় জোড়োসোড়ো হয়ে মাসিমার বুকের মধ্যে কুঁকড়ে রয়েছে। আঁচলে মুখ ঢেকে দাঁতে দাঁত চেপে নিজের লজ্জা ঢাকছে। এখন বলো তো একে, বলো। দীপঙ্কর মুখ তুলে চাইল, কেমন যেন দয়া হলো ক্ষীরোদার ওপর। বললে, আপনি বললেই যথেষ্ট মাসিমা, আপনি বললেই শুনবে। ক্ষীরোদা যেন আর থাকতে পারলে না। মাসিমা হঠাৎ জোর করে চিবুকটা ধরে তুলতেই অবাক হয়ে গেল। বললে, ও মা, এ মেয়ে যে কেঁদে ভাসাচ্ছে গো। কি রে, কি হলো তোর? কাঁদছিস কেন? এই দেখো, এত কান্নার কি হলো? এই বলে হাতটা একটু শিথিল করতেই ক্ষীরোদা দৌড়ে নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়ল। এমনি করেই দিনগুলো চলছিল। ভুবনেশ্বর মিত্রের কলকাতার ব্যাংকে 3 লক্ষ টাকারও একটা সদ্গতি করে দিয়েছিল দীপঙ্কর। লক্ষ্মীটি টাকাটা পেয়ে দিল্লি থেকে চিঠি লিখেছিল দীপুকে। টাকা পেয়ে যে কত খুশি হয়েছিল তার কথা। বেশি লেখবার সময় নেই লক্ষ্মীদের। লক্ষ্মীটি দিল্লিতে গিয়ে আরও ব্যস্ত হয়ে পড়েছে, আরও কাজ বেড়ে গেছে তার, আরও সময়ের দাম বেড়ে গেছে। সে যুগের ইন্দ্রপ্রস্থ ব্রিটিশ লক্ষ্মীর কৃপাকণা পেয়ে আরও বিলাসিনী হয়ে উঠেছে। কলকাতায় সকাল 10টায় লক্ষ্মীদের ঘুম ভাঙত, এখন ভাঙে দুপুর 12টায়। এখানে বিলিতি সিগারেট চলত, সেখানে গিয়ে টার্কি সিগারেট না হলে লক্ষ্মীদিরা চলে না। এখানে ইংলিশ মদ চলত, সেখানে
স্কচ, এখানে সিল্ক, সেখানে নাইলন। এইখানে ছিল দেশি কন্ট্রাক্টর, সেখানে বিলিতি। যুদ্ধের আবির্ভাবে দিল্লি তখন আমেরিকা হয়ে উঠেছে। আমেরিকান সোলজার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে এইখানকার মতো। সমস্ত ইন্ডিয়া যেন আমেরিকার কাছে বাঁধা পড়ে গেছে। সেই লক্ষ্মীদি লিখেছে, টাকাটা পেয়ে বড় খুশি হলুম ভাই। আমাকে শিগগিরই একবার কলকাতায় যেতে হবে। গেলে যাবার আগে টেলিগ্রাম করব। সুধাংশু ভালো আছে। এমনি সব বাজে কথাতে ভর্তি। কিন্তু সেই দিন গড়িয়াহাটের বাড়িতে একটা ব্যতিক্রম হলো। দুপুরবেলা রঘু এসে দরজায় টোকা দিলে, দিদিমণি, দিদিমণি। সতী উঠে দরজাটা খুলে দিয়েছে। বললে, কি হলো? আপনাকে একজন ডাকছে। আমাকে? কে? কোত্থেকে এসেছে? রঘু বললে, হাইকোর্ট থেকে। হাইকোর্ট থেকে আবার কে ডাকবে আমাকে? সতী যেন বিব্রত হয়ে পড়ল। প্রতিদিনের অলস একঘেয়েমের মধ্যে হঠাৎ যেন একটু ব্যতিক্রম হলো। এ বাড়িতে আসার পর মন্থর হয়ে এসেছিল সতীর জীবন। কোথাও কোনো উৎসাহ ছিল না। রুটিন বাঁধা গতিতে গড়িয়ে চলত দিন আর রাতগুলো। দীপঙ্কর আসত আর যেত, আবার পরের দিন তারই পুনরাবৃত্তি হতো একইভাবে। সতী বললে, বল, দেখা হবে না। কিন্তু আমি যে তাকে বসিয়ে রেখেছি দিদিমণি, বলছেন খুব জরুরি কাজ। তা তুই বসাতে গেলি কেন? আমি কি কারোর সঙ্গে দেখা করি? তারপর তাড়াতাড়ি কাপড়টা গায়ের উপর গুছিয়ে নিয়ে সোজা বাইরের ঘরে গিয়ে অবাক হয়ে গেল। সম্পূর্ণ এক অচেনা লোক। আগে কখনো দেখেছে বলে মনে পড়ল না। কিছু বলবার আগেই ভদ্রলোক নিজে উঠে দাঁড়ালেন। বললেন, আমি এসেছি অ্যাটর্নি মিস্টার গাঙ্গুলির কাছ থেকে। সত্যি তবুও কিছু বুঝতে পারলেন না। বললে, আপনি আমাকে চান? ভদ্রলোক বললেন, আপনি মিস্টার ঘোষালের কেসের ব্যাপারটা জানেন তো? ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এখন তো সেশনে গেছে। আপনি তো সমন পেয়েছিলেন। আজকে সেই সেশনের হিয়ারিং আছে। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। সতীর যেন এতক্ষণে সব মনে পড়ল। অনেকদিন আগে কে যেন এরকম কোর্টের লোক এসে কি একখানা কাগজ দিয়ে গিয়েছিল। সতী সইও করে নিয়েছিল সেইখানা, কিন্তু সে যে আজকে তা তার মনে ছিল না। বললে, এখন? ভদ্রলোক বললেন, হ্যাঁ, আমি ট্যাক্সি নিয়ে এসেছি একেবারে। আপনি যদি দয়া করে একটু আসেন আমার সঙ্গে। কোথায় যেতে হবে? ভদ্রলোক বললেন, হাইকোর্টে। হাইকোর্ট? সতী যেন চমকে উঠল। অনেক অসাধ্য সাধনের মধ্যে দিয়ে জীবনটা কাটিয়েছে সতী। প্যালেস কোর্টের নির্জন ফ্ল্যাটের মধ্যে সমস্ত রাত জেগে কাটিয়েছে। রেলওয়ে অফিসের পুরুষ বেষ্টিত পরিবেশে দিনের পর দিন চাকরিও করেছে, কিন্তু হাইকোর্টের সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াবার অভিজ্ঞতা তার কখনো হয়নি। হাইকোর্টে যে জীবনে কখনো যায়নি সতী। ভদ্রলোক বললেন, মিস্টার ঘোষাল স্পেশালি আপনার স্টেটমেন্টের উপরই নির্ভর করে আছেন। মিস্টার গাঙ্গুলি তাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আমি আগেই আসতাম, কিন্তু লেভেল ক্রসিংয়ের কাছে ট্যাক্সিটা অনেকক্ষণ ডিটেন্ট হয়ে গেল। কিন্তু আমি কি স্টেটমেন্ট দেব সেখানে? আপনাকে মিস্টার ঘোষাল কিছুই বলেননি? সতী বললে, বলেছিলেন, কিন্তু সে তো অনেক দিন আগেকার কথা। আমি তো সেসব ভুলেই গেছি। তা তিনি কোথায় এখন? ভদ্রলোক বললেন, তিনি তো অ্যারেস্টেড। আপনি জানেন না? মিস মাইকেলের মার্ডার চার্জে তাকে হঠাৎ অ্যারেস্ট করা হয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একবার সব হিয়ারিং হয়ে গেছে, সেইখান থেকে সেশনসে পাঠিয়েছে। তিনি খালাস থাকলে নিজেই আসতেন। আপনার কোনো ভয় নেই। বার অ্যাট ল মিস্টার দত্ত আছেন আমাদের ডিফেন্সে। কিন্তু আমি মিস মাইকেলের ব্যাপারে কী বা জানি যে বলবো? আপনি কিছুই জানেন না? সতী বললে, আমি রেলওয়েতে যে পোস্টে ঢুকেছিলাম শুনেছিলাম
মিস মাইকেল আমার আগে সেই পোস্টেই ছিল। তার বেশি আমি কিছুই জানি না। শুনেছিলাম আমেরিকা যাবার আগের দিন তার ফ্ল্যাটে এসে খুন হয়ে যায়, আর তখন তার কাছে সেই দিন প্রভিডেন্ট ফান্ডের অনেক টাকা ছিল। সেই তারিখটা কি আপনার মনে আছে? সতী বললে, না, তা মনে নেই। কিন্তু সেই দিন আপনি মিস্টার ঘোষালকে একটা চিঠি লিখে দিয়েছিলেন, সেটা তো মনে আছে। রাত্রে আপনি আপনার বাড়িতে থাকার জন্য মিস্টার ঘোষালকে আসতে রিকোয়েস্ট করেছিলেন, তা মনে আছে তো? সতী অবাক হয়ে গেল, বললে, কিন্তু সেই চিঠি তো মিস্টার ঘোষাল আমাকে দিয়েই সেই দিন জোর করে লিখিয়ে নিয়েছিলেন। বলেছিলেন পরে তারিখটা বসিয়ে নেবেন। তার কনভিকশন হবার ভয় ছিল, তাই আমি ওই রকম একটা চিঠি লিখেছিলাম। ভদ্রলোক বললেন, সত্যিই কনভিকশন হয়ে যাবে মিস্টার ঘোষালের। শেষ পর্যন্ত গড ফরবিড ফাঁসিও হতে পারে। আপনি শুধু গিয়ে বলবেন যে ওই চিঠিটা আপনার হাতেরই লেখা। স্ট্যান্ডিং কাউন্সিল আপনাকে যা যা প্রশ্ন করবে আপনি তার উত্তর দেবেন, আর তারপরেই আমি নিজেই আপনাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে যাব। অলরেডি দেরি হয়ে গেছে, চলুন। সত্যি নিজের মনে কি যেন ভাবতে লাগলো। একলা সে, কারোর সঙ্গে পরামর্শ করবার সময় নেই। বললে, আজকেই যেতে হবে? হ্যাঁ, আর সময় নেই। এখন 11:30 বেজে গেছে, যেতে যেতে 12টা বেজে যাবে। তার আগে পৌঁছলেই ভালো হয়। সতী বললে, তাহলে আমি আমার চাকরকে সঙ্গে নিয়ে যাব। তাই চলুন, একটু শিগগির শিগগির করুন। সতীর মনে আছে প্রথমটা একটু ভয় ভয় করেছিল, কিন্তু একজনের জীবনের চেয়েও কি বড় সতীর মর্যাদা? আর মর্যাদাই বা কি আছে তার? কোথায়? সব মর্যাদাই তো ধূলিসাৎ হয়ে গেছে তার চিরজীবনের মতো। চিরকালের মতো তার জীবনের সব গৌরব ধুলোয় পড়ে চুরমার হয়ে গেছে। আর কি বা বাকি আছে শেষ পর্যন্ত? মেয়ে মানুষের জীবনে যা কিছু সে চেয়েছিল সবই তো নাগালের বাইরে রয়ে গেছে। তার মতো এমন করে কে অপমানিত হয়েছে? কে সর্বস্ব খুইয়ে এমন করে নির্বাসন দণ্ড গ্রহণ করেছে? টেম্পল চেম্বার্সের মিস্টার গাঙ্গুলির আপিসে আসতেই মিস্টার গাঙ্গুলি সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন। বললেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই। এই লাঞ্চ আওয়ার্সের পরে হিয়ারিংটা হওয়ার কথা আছে। আপনি বসুন, এই ঘরটার মধ্যে ততক্ষণ বসুন। যখন আপনার ডাক পড়বে তখনই আমি আপনাকে ডেকে নিয়ে যাব। আপনাকে একটা কোল্ড ড্রিঙ্ক আনিয়ে দিই। না না, তাহলে চা? সতী তাতেও বললে, না। মিস্টার গাঙ্গুলি বললেন, আপনার খুব কষ্ট হবে জানি, আর কষ্ট হবে বলেই এখানে নিরিবিলিতে বসিয়ে রাখলাম। ওই যে জানালা দিয়ে বিরাট বাড়িটা দেখছেন, ওটাই হলো হাইকোর্ট। অন্যান্য উইটনেসরা ওখানেই অপেক্ষা করছে। আপনি রেসপেক্টেবল লেডি, তাই আপনাকে এখানে বসিয়ে রাখলাম। মিস্টার গাঙ্গুলি পাখাটা জোরে ঘুরিয়ে দিলেন। বললেন, আসলে আপনার এভিডেন্সের ওপরেই মিস্টার ঘোষের কেসটা ডিপেন্ড করছে। আপনি আমাদের একমাত্র ভরসা। তাহলে আপনি বসুন, আমি বরং ওই দিকটা দেখে আসি। বলেই মিস্টার গাঙ্গুলি বেরিয়ে গেলেন। আর প্রিয়নাথ মল্লিক রোডের নয়নরঞ্জিনী দাসীর একমাত্র পুত্রবধূ সেই কাঠের পার্টিশন ঘেরা অন্ধকার ঘরের ময়লা কালি পড়া টেবিল চেয়ারের মধ্যে নিজের সঙ্গে মিস্টার ঘোষালের ভাগ্য জড়িয়ে এক অদ্ভুত পরীক্ষার প্রতীক্ষা করতে লাগল। নয়নরঞ্জিনী দাসীর তখনও গা ধোয়া হয়নি, তখনও কাপড় কাচা হয়নি। সবে সন্ধে দেখিয়ে গেছে ভূতির মা। শম্ভু দৌড়তে দৌড়তে ঘরের সামনে এলো। বললে, মামুনি, কোর্ট থেকে লোক এসেছে, আপনাকে ডাকছে। চমকে উঠলেন নয়নরঞ্জিনী। বললেন, কোর্ট থেকে লোক এসেছে কি রে? হ্যাঁ, কোর্টের পেয়াদা নোটিশ নিয়ে এসেছে। নোটিশ? কিসের নোটিশ? কি শুনতে কি শুনেছিস কে জানে। কোথায় সে? সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন। শম্ভুও তাড়াতাড়ি সামনে সামনে নামছিল। একেবারে সদরে এসে দেখা গেল কোর্টের পেয়াদা।
হ্যাঁ গা, তুমি কোত্থেকে আসছো বাছা? আগে কোর্ট থেকে। এই নোটিশ আছে নয়নরঞ্জিনী দাসীর নামে, সই করে নিতে হবে। নয়নরঞ্জিনী দাসী যেন তখনও বিশ্বাস করতে চাইছিলেন না। বললেন, তা কিসের নোটিশ শুনি? আমি ইংরেজি জানি নে। কিসে সই করতে এসেছে, কিসে সই করে দেব? সই করে আগে অনেক ঠকেছি বাছা, এখন আর সহজে আমি সই করি নে। তুমি খুলে বলো কিসের নোটিশ এনেছো? নিলেমের নোটিশ। কিসের নিলেম? পেয়াদাটা ঘুঘুলো। জীবনে এমন অনেক নোটিশ অনেক বাড়িতেই দিয়ে এসেছে, অনেক ভিটেতে অনেক ঘুঘু চড়িয়েছে। বললে, আগে আপনাদের এই বাড়ি কোর্টে নিলেম হবে, তারই নোটিশ। নয়নরঞ্জিনী দাসী রেগে গেলেন। বললেন, কেন নিলেম হবে শুনি? আমি কার খেয়েছি না পড়েছি? কার কাছে কি দেনা করেছি যে আমার শ্বশুরের ভিটে নিলেম করে নেবে তোমরা? পেয়াদাটার এসব কথা শোনার অভ্যেস আছে। এসব ক্ষেত্রে 2-10 টাকা পেয়েও থাকে তারা। তাই মিহিসুরে বললে, আগে আমাকে কেন খামোকা দুষছেন? আমি কোর্টের পেয়াদা। নোটিশ আপনি না নিতে চান তো আপনার সদর দরজায় লটকে দিয়ে যাব নোটিশখানা। নয়নরঞ্জিনী দাসী এবার যেন একটু ধাতস্থ হলেন। বললেন, তা তুমি চড়ছো কেন বাছা? আমি তো অন্যায় কিছু বলিনি। আমি মেয়ে মানুষ, ইংরেজি জানি না, তাই তোমাকে জিজ্ঞেস করছি। তা কিসের নোটিশ বাবা? নিলেম হবে কেন? আমি কার কি সর্বনাশ করেছি? আমি কার পাকা ধানে মই দিয়েছি যে তোমরা সবাই মিলে আমাকে এমন হেনস্থা করছো? মুহূর্তের মধ্যেই নয়নরঞ্জিনী দাসীর মুখখানা যেন কেমন হয়ে গেল। তিনি ইংরেজি জানেন না। কাগজখানা নিয়ে চোখ বুলোতে লাগলেন, কিন্তু শম্ভু দেখলে মামনির চোখ যেন খুঁজেই বেড়াচ্ছে শুধু, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না। যে মানুষ সমস্ত বাড়ির মালিক, যার অহংকারের শেষ নেই, যে মানুষ জন্ম থেকে কর্তৃত্ব করবার অধিকার অর্জন করেছে, আজ তার সেই অহংকারে যেন হঠাৎ চরম আঘাত লেগেছে এই ঘটনায়। হঠাৎই মামনি বললেন, তাই এটা নিয়ে আমি কি করব বাবা? পেয়াদাটা বললে, আপনি কাগজটা রেখে দিন। মামনি আবার বললেন, রেখে দিলে সব সুরাহা হয়ে যাবে? পেয়াদাটা বললে, নিজের কাছে রেখে দেবেন কেন? আপনার উকিলবাবুকে দেখাবেন, তিনি যা বলবেন তাই করবেন। তখন সন্ধে হয়ে গেছে। সেই সন্ধেবেলায় থেকেই নয়নরঞ্জিনী দাসীর চোখে অনন্ত রাত্রির অন্ধকার নেমে এলো। ভেতর বাড়িতে ভূতির মা রোজকার মতো শাঁখ বাজাচ্ছিল। সেই শাঁখের শব্দটা যেন আর শাঁখের শব্দই রইল না তখন। যেন মামনির অন্তরের আর্তনাদ হয়ে আকাশে বাতাসে সব জায়গায় প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে এসে তার অন্তরের মধ্যে দাঁড়ালো। সেখানে তিনি বড় নিঃসঙ্গ, বড় অসহায়। সেখানে তার কেউ নেই, সেখানে তিনি বড়ই একলা। পেয়াদাটা তখনও দাঁড়িয়েছিল। মামনি জিজ্ঞেস করলেন, তা তুমি বলতে পারবে বাছা, কত টাকার দায় আমার? পেয়াদাটা বুঝতে পারলে না। বললে, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। মামনি বললেন, দেখো বাবা, তোমায় বুঝিয়ে বলি তবে। এ তো আমারই বাড়ি। আমার ব্যারিস্টার একজন ছিল, সেই বদমাইশি করে এই বাড়িটা বাঁধা রেখেছে। তাকে মরতে ওকালতনামা দিয়েছিলুম। তা কত টাকা দিলে আবার এই বাড়িটা ছাড়া পাবো? পেয়াদাটা বললে, তা তো আমি বলতে পারবো না মা, তবে পেশকার বাবুর কাছে শুনেছি লাখ টাকার নিলেন। লাখ টাকা? টাকার অঙ্কটা শুনে মামনি যেন আঁতকে উঠলেন। খানিক্ষণের জন্য তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। পেয়াদাটা তখন নিঃশব্দে চলে গেছে। এমন কত লোকের বাড়িতে কত নোটিশ সে দিয়ে এসেছে, কত চোখের জলের, কত হাহাকারের, কত সর্বনাশের সে সাক্ষী হয়েছে জীবনে, তার কোনো হিসেব নেই।
এখন এইসব দেখে তার ভাবান্তরও হয় না আর। রাস্তায় বেরিয়ে পকেট থেকে একটা বিড়ি বার করে ধরালে পেয়াদাটা। এইসব ভাবতে গেলে কোটের পেয়াদাগিরি তাকে কবে ছেড়ে দিতে হতো। যত চোর ছ্যাঁচোর আর জোচ্চোরের জায়গা হয়েছে কাছারি কোট। পেয়াদাটা আবার বিড়ি ধরালো। পেশকার বাবুদেরই কপাল ভালো, হুকুম জারি করেই খালাস। লাভের গুড় সবটাই তারা খাবে আর সাবমানি কুড়োবে পেয়াদা। বিড়িতে আবার একটা শুকটান দিয়ে পেয়াদাটা ট্রাম রাস্তার দিকে এগিয়ে গেল। নয়নরঞ্জিনী দাসী তখন নদিদির সঙ্গে টেলিফোনে কথা বলছেন। ওই ধার থেকে নদিদি বলছে, তা কবে নিলেম হবে? মামনি বললেন, তা কি আর আমি জানি ছাই, কাগজখানা তো সব ইংরেজি লেখা। আমি সেজন্য তোমাকে ডাকিনি নদিদি, সে তো আমি এক্ষুনি উকিলের কাছে যাচ্ছি, কিন্তু আমি বলছিলুম অন্য একটা কথা। লাখখানিক টাকা আমাকে দিতে পারো তুমি? তোমার তো অনেক রয়েছে, আমি আস্তে আস্তে শোধ করে দিতাম, আর সুদও দিতাম আস্তে আস্তে। নদিদি বললে, আগে উকিলের কাছে জানা, কি বলে তোর উকিল দেখ। মামনি বললেন, উকিল যা বলবে তা তো আমরা জানা নদিদি, উকিল তো কেবল টাকাই চাইবে। একবার কোর্ট কাছারির হাতের মুঠোয় গেলে কি আর আমায় রেহাই দেবে ভেবেছ? তারা তো টাকা শুষে নেবে বলেই বসে আছে। তা তুমি আমায় দরকার হলে টাকাটা দিতে পারবে কিনা আগে বলো। আমার এই বিপদের দিনে তুমি ছাড়া আর কে আছে বলো তো? দেবে টাকাটা? দিতে পারবে? না দিদি বললে, আমি কি করে দিই বলতো? তাহলে তো আমাকেই বাড়ি বেচতে হয় কিংবা বাঁধা রাখতে হয়। তাই রাখো না কেন না দিদি? তুমি যদি না দেখো আমাকে কে দেখবে বলো? আমার আর কে আছে বলো? নদিদি এইবার বিরক্ত হলো, বললে, কিন্তু তুই বুঝছিস না নয়ন, টাকা তো আমার একলার নয় রে। ছেলেরা এখন বড় হয়েছে, কর্তাও বেঁচে রয়েছে, তারা কি বলবে? নয়নরঞ্জিনী বললেন, আমি কথা দিচ্ছি নদিদি, আমি যেমন করে পারি শোধ করে দেব তোমাকে। তেমন হলে বাসন কোসন বেচেও শোধ করব। এখন তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। নয়নরঞ্জিনীর গলার শব্দটা যেন কান্নার মতো করুণ শোনালো। কি বলো নদিদি, আমি যাব তোমার কাছে? জামাইবাবুর কাছে গিয়ে সব ব্যাপারটা একটু বলবো? নদিদি কিছুতেই রাজি হন না। বললে, তুই তো জানিস নয়ন আমার অবস্থা, কর্তার এই শরীর, তার উপর বউ সবে আতুর থেকে উঠেছে। আমি বলে কোন দিক ছেড়ে কোন দিক সামলায় তারই ঠিক করতে পারছি নে। আমার নিজের হাতে যদি টাকা থাকতো তো দিতাম না ভাবছিস নাকি তুই? তুই কি আমার পর রে? তাহলে অন্তত 1,050 দিতে পারবে? ওরে, যেই 50,000 দিতে পারে সে 1,00,000 টাকাও দিতে পারে। দিতে পারলে তো আমি নিজেও বাঁচতুম। তোর বিপদের দিনে আমি দিতে পারছি নে, এটা তো আমারই কষ্ট, ভাবছিস না কেন? তুমি আমায় কম করেও 50,000 দাও না নদিদি, আমার মানটা বাঁচাও। বাকিটা আমি যেমন করে পারি, যেখান থেকে পারি, কাবলিওয়ালার কাছ থেকে হলেও ধার করে জোগাড় করে নেব। নদিদি বললে, তা তোর বউ তো শুনছি বাপের অনেক টাকা পেয়েছে, তা তাকেই বল না। না নদিদি, তুমি যে কি বলো, আমি সেই হারামজাদির কাছে হাত পাতবো? আচ্ছা 50,000 না হয় 25,000 টাকা দাও, তাতেও আমি কাজ চালিয়ে নেব ক্ষণ। তা তোর বউয়ের কাছে চাইতে লজ্জা কি? নিজের ছেলের বউ, তার কাছে চেয়ে দেখ না একবার। কত পেয়েছে সে? 3 লাখ না 4 লাখ? তার কথা ছাড়ো না নদিদি, তুমি এই বিপদের থেকে আমাকে বাঁচাও। তোমার দুটি পায়ে ধরছি নদিদি, আমার মান ইজ্জত সব গেল। বাড়ি যদি নিলেম হয়ে যায় আমি কোথায় থাকবো বলো তো? নদিদি যেন আরও বিরক্ত হলো, বললে, আহ, তোর সঙ্গে আর কথা বলতে পারিনি বাপু, আমার অনেক কাজ পড়ে রয়েছে,
তুই এখন উকিলের বাড়ি যা দেখিনি, গিয়ে দেখ না কি হয়। গিয়ে বল তোর উকিলকে। এই বলে টেলিফোনটা ছেড়েই দিচ্ছিল নদিদি। নয়নরঞ্জিনী অনেক কাকুতি মিনতি করলেন, অনেক অনুনয় বিনয় করলেন। জীবনে কাউকে এমন করে অনুরোধ উপরোধ করেননি নয়নরঞ্জিনী। কেঁদে ফেলবার মতো অবস্থা হলো নয়নরঞ্জিনীর। শেষকালে টেলিফোনটা ছেড়ে দিয়ে একবার ভাবলেন ছেলের কাছে যাবেন, কিন্তু সেখানেও যেন বাঁধল। এটাই হলো সংসার। এই সংসারের মায়াতেই তিনি এতদিন নাজেহাল হয়েছেন, এখনও নাজেহাল হচ্ছেন। কার জন্য এত ভাবছেন তিনি? কে ভোগ করবে তার এই বাড়ি? তিনি মারা গেলে হয়তো ওই হারামজাদি বউ এসে আবার এইখানে জুড়ে বসবে। তিনি এতদিন ধরে এত কষ্ট করে ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রেখে যাচ্ছেন, আর শেষকালে সেই বউ এসে হয়তো ভোগ করবে সব। কিসের মায়া, কিসের সংসার? চোখ বুঝলেই তো সব অন্ধকার। তারপর তারপর সাত ভূতে এসে লুটেপুটে খাবে। এই যে নদিদি, এত টাকার মালিক, এতগুলো বাড়ি, পারতো না দিতে 1,00,000 টাকা? শম্ভুকে আবার ডাকলেন। কাপড়খানা ততক্ষণে বদলে নিয়েছেন। সব যেন 9-6 হয়ে গেল। কি ছিল আর কি ছিঁড়ি হলো বাড়ির। তা ভাঙা হোক চোরা হোক, এই বাড়িতেই তিনি এতদিন আছেন। অমনি এক কথায় বাড়ি ছাড়তে হবে? দেশে আইন কানুন বলে কিছুই নেই গো। দেশে একজন মানুষও নেই গা যে একটু দেখবে। এই যে ভালো মানুষের বিধবা বউর এই হেনস্থা, এটা কি কেউ দেখবার নেই দেশে? চাবির গোছাটা আঁচলে বাঁধলেন। তারপর শম্ভুকে ডাকলেন, বললেন, একটা গাড়ি ডাক, আমার সঙ্গে তোকে উকিল বাড়ি যেতে হবে। শম্ভু বললে, এক্ষুনি? নয়নরঞ্জিনী খেঁকিয়ে উঠলেন, বললেন, তা এক্ষুনি নয় তো কি 24 ঘন্টা পরে? শম্ভু তাড়াতাড়ি গাড়ি আনতে ছুটল। নয়নরঞ্জিনী বললেন, তোরাই সুখে আছিস বাছা, তোদের সম্পত্তি নেই, টাকা কড়ি নেই, তোরাই সবচেয়ে সুখী। পরের পয়সায় খাচ্ছিস, দাচ্ছিস আর আরাম করে ঘুমোচ্ছিস। কিন্তু ফিরে দেখলেন যাকে লক্ষ্য করে কথাগুলো বলা সে তখন সেখানে নেই। সত্যি ওরাই সুখে আছে। কোত্থেকে খাওয়া পড়া আসছে, কে দিচ্ছে, তা দেখবার জানবার কোনো বালাই নেই। সন্ধেবেলা মিনিট কয়েকের জন্য নয়নরঞ্জিনী দাসের মনে হলো সম্পত্তি না থাকাটাই বুঝি সবচেয়ে সুখের। এই সম্পত্তি তো যত গোল বাঁধালে, এই সম্পত্তির জন্যই তো এই সংসারের মায়াতে আটকে থাকা। নইলে তো তার চিরকালের ইচ্ছে ছিল ছেলের বিয়ে দিয়ে তিনি কাশিবাসী হবেন। শম্ভুর সঙ্গে গাড়িতে উঠে বউবাজারে গেলেন। উকিলবাবুর কাছে গিয়ে বললেন, আজ 10 বছর ধরে মামলা চলছে, আর আমি জানলুম না? এ কীরকম কথা উকিলবাবু? উকিলবাবু বললেন, তা কি আর আমি জানতুম? তা আমার বাড়ি বিক্রি করলুম আর আমি জানতে পারলুম না? উকিলবাবু বললেন, আপনি বসুন মা, এই আইনের ব্যাপার, অত হাঁকপাক করলে তো আর কাজ হবে না। আমি আজ সব খোঁজ নিয়েছি, কোর্টের নথিপত্রও দেখলাম। নয়নরঞ্জিনী দাসের কেস চলছে রাম মনোহর দেশাইয়ের সঙ্গে আজ 10 বছর ধরে। নয়নরঞ্জিনী দাসী চমকে উঠলেন, বললেন, বলেন কি? আমি জানতেই পারলুম না, আর আমার সঙ্গে মামলা হচ্ছে? তা ওই রাম মনোহর দেশাই ব্যাটা কে? উকিলবাবু বুঝিয়ে দিলেন, বললেন, ও একজন গুজরাটি ব্যবসাদার, ভেজিটেবল ঘিয়ের কারবার খুলেছে এখন, সেই মামলার বাদী। আপনি নিজেই তো 1933 সালে 34,000 টাকা ধার করেছিলেন ওনার কাছে আপনার বাড়ি বন্ধক রেখে। সে কি, আমি আবার কবে কার কাছ থেকে 34,000 টাকা ধার করলুম? ওই রাম মনোহর দেশাইয়ের কাছ থেকে। তার দলিল রয়েছে, সাক্ষী সাবুদও রয়েছে। আপনি নিজে কোর্টে গিয়ে হাজির হয়ে তার কথায় রাজি হয়ে এসেছিলেন, তারও নথি রয়েছে।
যত বছর যাচ্ছে তত বছরের সুদ ধরে এখন 1 লাখ টাকার ডিগ্রি পেয়েছে। সুদে আসলে হিসেব করলে কম বেশি করে 1 লাখ টাকাই দাঁড়ায়। আপনি তোমার নিজের মুখে টাকাটা শোধ করে দেবেন বলে বলে এসেছিলেন জজ সাহেবের সামনে। ও মা, কি স্বপনে সে কথা! আমি আবার কবে কোর্টে গেলুম? উকিলবাবু হাসলেন, বললেন, ওসব কথা বললে তো জজ সাহেব শুনবে না। ওদের নথিপত্র, সাক্ষী সাবুত সব মজুদ আছে। আপনার নিজের হাতের সইও রয়েছে তাতে। আপনি যে নিজের হাতে দলিলে দস্তখত করে দিয়েছিলেন। এখন তো আপনার কথা কেউ শুনবে না। নয়নরঞ্জিনী দাসীর চোখ দুটো ছলছল করে উঠল। বললেন, এই ভগবানের নাম করে আমি বলতে পারি, তামা তুলসী গঙ্গাজল ছুঁয়ে আমি বলতে পারি উকিলবাবু, আমি জীবনে কখনো কোর্ট কাছারির মুখ দেখিনি। জজ সাহেব তো দূরের কথা। উকিলবাবু আরও হাসলেন, বললেন, তা যে পাল্লায় আপনি পড়েছিলেন তার পক্ষে আর একজন ডুপ্লিকেট নয়নরঞ্জিনী দাসী কোর্টে খাড়া করে দেওয়া কোনো শক্ত ব্যাপার নয়। টাকা দিলে অমন অনেক নয়নরঞ্জিনী দাসী কলকাতা শহরে পাওয়া যায়।